আসসালামু আলাইকুম। এটা আমার একটা প্রথম ভিডিও। আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটর না বা কোনো প্রফেশনাল ব্লগার না। আমি আসলে বাইকের বিগ বোর্ডের উপরে আমি এই ভিডিওটা করছি। যেহেতু বাংলাদেশে এখনও দেখেছি যে মানে অনেক বাইকাররা বিগ বোর করতেছে বা অনেক যারা আছে বিগ বোর করে দিচ্ছে এবং বিভিন্ন ভিডিও করতেছে, যেগুলো কিছু কিছু ভিডিও আসে। তো এই জন্য আর কি এই বিগ বোর করলে কি হতে পারে বা আদৌ কি বিগ বোর হচ্ছে কিনা বা কেউ এই বিগ বোরে কারো পকেট ভারী হচ্ছে কিনা এবং কারো পকেট কাটা হচ্ছে কিনা সে ব্যাপারগুলো নিয়ে আলোচনা করবো এবং বিগ বোর করলে আসলে ইন্টারনালি কি কি প্রবলেম হতে পারে ইঞ্জিনে সেই জিনিসটা আমি আলোচনা করব। হ্যাঁ, বাংলা ধরেন ধরেন আপনার একটা বাইক আছেই, স্বাভাবিক আপনি একটু চাইলেন যে বিভিন্ন বিজ্ঞাপন দেখে যে বিগ বোর করলে বাইকের পাওয়ার বাড়ে, সেই জিনিসটা আপনি চিন্তা করে আমাদের বাংলাদেশে যারা বিগ বোর করে, বিশেষ করে যারা আলট্রা প্রো ম্যাক্স সার্টিফাইড বিগ বোর ইঞ্জিনিয়ার যারা আছে বাংলাদেশে বেশ কয়েকজন, যাদের ফেসবুক খুললেই মানে এদের ভিডিও দেখা যায়, যে কেউ কেউ তো দাবি করে যে এরা সর্বপ্রথম বাংলাদেশি বিগ বোর আনছে। যেমন কয়েকজনই আছে, আমি একটু মেনশন করে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন ভালো। যেমন বাংলাদেশের ঢাকার আশেপাশে সাভারে একজন আছে, কি যেন নাম এটার, আহ, পুট কিবিডি। তারপরে উত্তরার ভিতরে আছে কি যেন এফআই চুদন, সরি এফআই দুচন। তারপরে এই যে যেমন বাইকার্স চ্যাট কোয়ার্টার্স, তারপরে বা বাল হেডকোয়ার্টার্স, বিভিন্ন নামের এখানে যারা থাকে আর কি, এখানে যারা কাজ টাজ করে এরা ধরেন আলট্রা প্রোম্যাক্স সার্টিফাইড বিগ বোর ইঞ্জিনিয়ার প্লাস ছাপরি। এদের সার্টিফিকেট সবসময় বিচির মধ্যে লাগানো আছে। এরা ইয়ামাহা, সুজুকি বা হোন্ডা বা কাওয়াসাকির মতো জায়গা, মানে মানে এদেরও উপরে লেভেলের এরা, বুঝছেন? এরা যে বিগ বোরগুলা যারা করে আর কি, এরা সার্টিফাইড লেভেল। এদের মানে এদের সাথে তুলনাই করা যাবে না। সবই সম্ভব আর কি, অসুবিধা নেই। ওরা ওই যে যারা ব্র্যান্ডের যারা ইঞ্জিনিয়ার আছে, ওরা ওদের কাছে কোনো কিছু না। ওদের সার্টিফিকেটের এত ওয়েট কোথাও রাখা যায় না, তো তাই বিচিতে বেঁধে রাখে আর কি। তো যাই হোক, আমরা আজকে বিগ বোর্ড নিয়ে, আমি বিগ বোর্ডটা নিয়ে কিছু ইনফরমেশন দিব এবং কিভাবে বিগ বোর্ডটা করলে আপনি কাজে লাগাতে পারবেন, বা আমাদের যে এই আলট্রা প্রোম্যাক্স সার্টিফাইড বিগ বোর্ড যারা আছে, বিগ বোর্ড ইঞ্জিনিয়ার যারা আছে, তারা এই এই কাজগুলো করে আপনাদেরকে বিগ বোর্ড করে দিতে পারবে কিনা জিজ্ঞেস করবেন। হ্যাঁ, তাহলে আপনি একটা বিগ বোর্ড যদি করেন তাহলে তার থেকে একটা প্রপার পারফরমেন্স এবং পাবেন। আদারওয়াইজ যদি আপনি জাস্ট শুধুমাত্র পিস্টনটা বড় করলেন, ব্যাপারটা হলো কি, ওই প্যান্টের উপরে জায়গা পড়লে যেরকম সুপারম্যান হওয়া যায় না বা সুপারম্যানের ভাব নেওয়া যায়, ওই জিনিসটাই হবে। তো আমি কিছু ইনফরমেশন শেয়ার করতেছি। আমার ইনফরমেশনগুলো যে একদম 100% সঠিক তা না, সেটা আমার যতটুকু জ্ঞান আছে বা যতটুকু নলেজ আছে সেই জায়গা থেকে আমি শেয়ার করতেছি। আপনারা মিলাই দেখবেন, যাচাই বাছাই করে দেখবেন যে আসলে কথাগুলো ঠিক কিনা। হ্যাঁ, তো আজকে সিম্পলি আমি একটা বাইকের সাথে তুলনা করে, মানে একটা স্টক বাইকের সাথে তুলনা করে যদি সেটাকে বিগ বোর করা হয় কি কি প্রবলেম হতে পারে বা কি কি জিনিস প্রবলেমগুলো থাকতে পারে বা ওটা ভুল হচ্ছে কিনা সেই জিনিসটা আমরা করবো। তো সুবিধার্থে, বোঝার সুবিধার্থে আমরা একটা বাইককে চুজ করলাম স্টক, যেমন R15 ভার্সন 3। যা হোক, এটা এই বাইকটার স্টক কনফিগারেশনটা কি? স্টক কনফিগারেশনটা ধরেন পিস্টনটা হচ্ছে 58 mm, স্ট্রোক লেংথটা হচ্ছে আপনার 58.7 mm এবং কম্প্রেশন রেশিওটা মেবি 11.6:1। যা হোক, এটা ধরেন আমার স্টক কন্ডিশনে। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যখন কোনো ব্র্যান্ডের কোনো জিনিস, হ্যাঁ, কোনো কোম্পানি বের করে, সেটাকে তারা যথেষ্ট পরিমাণ R&D করে সব কিছু করে একটা একটা নির্দিষ্ট রেশিওতে ওরা সব কিছু নিয়ে আসে। এই মেকানিক্যাল স্ট্রেস, টেম্পারেচার, ম্যাটেরিয়ালগুলো কীরকম সেটার উপরে ডিপেন্ড করে ইঞ্জিনের আরপিএম কেমন হবে, কতটুকু পাওয়ার এর থেকে নেওয়া যাবে, কীরকম ফুয়েল কনজাম্পশন হবে, মানে বাইকটার লংজিভিটি কেমন হবে, সব কিছু একটা ক্যালকুলেশন করে ওই কম্প্যাক্ট ছোট্ট একটা ইঞ্জিন থেকে সর্বোচ্চ কতটুকু পাওয়ার নিতে পারবে সেটাই ওরা দেয় এবং ওটাই মানে ব্যালেন্স করা থাকে সব কিছু। তো এই R15-এর 58 mm যে পিস্টনটা, সেটা নর্মালি হিসাব করলে স্ট্রোক এবং বোর অনুযায়ী হিসাব করলে 155 cc হচ্ছে। তো আমি ধরেন কিছু আলট্রা প্রোম্যাক্সের ভিডিও দেখে বললাম যে ভাই আমার বাইকটার একটু সিসি বাড়ায় দেন, 180 cc করে দেন। হ্যাঁ ভাই আসেন, করে দিচ্ছি ভাই। 63 mm লাগাইলেই আপনার বাইক এটা 180 cc হয়ে যাবে। সেই
বললো, আর আপনিও মনে করেন যে করলেন, ভাই এত 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 লাগবে, আপনার পকেট থেকে ফাঁকা হলো, আরেকজনের পকেট ভারী হলো। এখন এই 63 পিস্টনটা লাগালে সিসি আপনার 180 সিসি হলো, পাশাপাশি আর কি হলো ইঞ্জিনের ভিতরে সেটা কি দেখায় আপনাকে? বা কি করলে আপনি ওইটার বিগ বোরের পাশাপাশি আর কি কি কাজগুলো করলে আপনার একটা পারফেক্ট বিগ বোর হবে, সেগুলো কি বলে? সেটা বলবে না, কারণ সেটা বললে তো পকেট ভারী হবে না আর আপনার পকেটটা কাটা যাবে না। আজকে সেটাই নিয়ে আলোচনা করব যে আসলে এই বিগ বোর করলে এটা করা কি আদৌ আমাদের কোনো লাভ হচ্ছে কিনা, বা আসলে আমরা সেই পরিমাণ পারফরমেন্স পাচ্ছি কিনা। তো আমরা এটা শুরু করতেছি, একটা স্টক বাইকের সাথে তুলনা করব, এবং ওই স্টক বাইকটাকে যদি আমি বিগ বোর করি কি কি হবে সেটা। তো এটা শুরু করার আগে একটা ছবি আপনাদেরকে আমি দেখাই নিই। নর্মালি যখন ইঞ্জিনের ভিতরে যখন পিস্টনটা চলাচল করে, আমি যেহেতু ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি তাই উল্টা দেখা যাচ্ছে লেখাগুলো, আমার কোনো প্রফেশনাল ক্যামেরা নেই। তো পিস্টনে সবসময় দুইটা ফোর্স কাজ করে। হ্যাঁ, যখন কম্বাসন প্রেশার হয় তখন পিস্টনটা নিচের দিকে একটা প্রেশার ক্রিয়েট করে এবং পাশে একটা সাইড লোড থাকে, সাইডে একটা থ্রাস্ট সে প্রয়োগ করে, যেহেতু রেসিপ্রোকেটিং ভাবে কানেক্টিং রড এবং ক্র্যাঙ্কশ্যাফটের মাধ্যমে চলতেছে, এই কারণে দুইটা ফোর্স কাজ করে। এই সাইড লোডগুলোই সব কিছু মানে স্টকের ভিতরে এগুলো সব কিছু ক্যালকুলেশন করেই তারা একটা নির্দিষ্ট পরিমাণ আরপিএম, নির্দিষ্ট পরিমাণ কানেক্টিং রডের লেংথ এবং স্ট্রোক সব কিছু ওইভাবে মাপ করে একটা ইঞ্জিনে ডিজাইন করা হয়। তা আমি যদি এখন 58-এর বদলে 180 সিসি করতে চাচ্ছি, 58 পিস্টন দিয়ে হচ্ছে 155 সিসি হয় বাইকের স্টকে, আমি সেটাকে এখন 180 সিসি করতে চাচ্ছি, তাহলে আমাকে কি করতে হবে? 63 এর পিস্টন লাগাইতে হবে, সিলিন্ডার সহই লাগাইতে হবে, জাস্ট প্লাগ অ্যান্ড প্লে লাগাই দিলেন আপনার 180 সিসি হয়ে গেল। আচ্ছা, এখন এই 63 এর পিস্টনটা আপনি যখন লাগাচ্ছেন, নিশ্চয়ই সেটা স্টকের পিস্টন থেকেও কিছুটা হলো, সামান্য হলো পিস্টনটা একটু ভারী হবে, হতে পারে সেটা 5 গ্রাম বা 10 গ্রাম ধরলাম, আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে সে পিস্টনটা 10 গ্রাম, যেহেতু 5 ডায়া বড়, আমি 10 গ্রাম, এটা খুব আরো বেশি হওয়ার কথা, আমি ধরে নিলাম 10 গ্রাম। আপনি একটু চিন্তা করবেন, যখন এই আপনার এই ইঞ্জিনটা আপনি 10 গ্রামের বড় পিস্টন লাগায় আপনি চালাবেন, টান পাবেন ভালো, আর টর্ক ভালো আছে সবকিছু, কিন্তু আপনি প্রপার যে ফিলটা সেটা পাবেন না। এই জন্য অনেকেই বিগ বোর করার পর বা অন্য কোনো মডিফিকেশন করার পর ভাই স্টকই ভালো ছিল, তাই না? মনে এখন মনে শান্তি যাবে আমার সিসি এটা বড়, কিন্তু আসলে আপনি মনে স্যাটিসফাই না। এই তো মনে স্যাটিসফাই না, সেটা কেন না সেই জিনিসটা আমি আজকে এক্সপ্লেন করতেছি। এই যে পিস্টনের যে ওয়েটটা, হ্যাঁ, এই যে আপনি ওয়েটটা, পিস্টনটা ধরুন 10 গ্রাম যদি বাড়ে, এই ইঞ্জিনটা যখন 7 থেকে 8,000 বা 10,000 আরপিএম এ যখন চলে, এই সামান্য 10 গ্রামের জন্য এই পিস্টনের ইনার্শিয়ার যে ফোর্সটা সেটা কতটুকু বাড়ে জানেন? এই 63 যখন পিস্টনটা আপনি করতেছেন, 58 থেকে প্রায় 14 থেকে 15% বড় করতেছেন। এই সামান্য 10 গ্রাম ফোর্স, এই সামান্য 10 গ্রাম ওয়েটটা তখন এই 7,000, 8,000, 10,000 আরপিএম এ যায়, সেটা 40 কেজির মতো ফোর্স প্রদান করে, 40 কেজি প্রায়। তাহলে এই 40 কেজি ফোর্সটা কোথায় যায়? এই জিনিসগুলা ইম্প্যাক্ট কোথায় পড়ে? পিস্টন পিনে পড়ে, যেটা গজন পিন বলেন, ক্র্যাঙ্ক পিনে পড়ে, এবং ক্র্যাঙ্কশ্যাফটের যে মেরুদণ্ড যেটাকে বলে ক্র্যাঙ্ক জার্নাল, যেখানে বেয়ারিংটা লাগানো থাকে, বেয়ারিং দুটা লাগায় আমরা হাউজিংয়ে বসাই, ওইখানে যে এই মেকানিক্যাল স্ট্রেসটা পড়ে, সেটা আপনি হয়তো বুঝতে পারতেছেন না যে কিভাবে পড়তেছে, কারণ একটা কম্প্যাক্ট জায়গার ভিতরে ইঞ্জিনটা মুভমেন্ট করতেছে, সব কিছু করতেছে আপনি, কিন্তু ইঞ্জিন ভিতরে চিল্লায় যে এরকম একটা ফোর্স যখন আসবে। আপনি অল্প আরপিএমে চালাচ্ছেন, 4,000, 5,000, আপনি বুঝতেই পারবেন না এটা। যখন আপনি হাই আরপিএমে যাবেন, আপনি কিছুটা ফিল করবেন যে একটু আনকমফোর্টেবল স্টক থেকে। তাহলে এখন যদি বিগ বোর এইভাবেই করা লাগে বা এইভাবে যদি করি, তাহলে এর কি কোনো সমাধান আছে যে না পারফেক্টলি বিগ বোর করার? হ্যাঁ, আছে। দেখেন, কানেক্টিং রডের R15 এর স্টক বাইকের কানেক্টিং রডের যে ক্র্যাঙ্ক পিনের সেন্টার থেকে পিস্টন পিনের সেন্টার পর্যন্ত লেংথ হচ্ছে 100 এই 100 কে দিয়ে আপনি যদি স্ট্রোক লেংথ দিয়ে ভাগ দেন, তাহলে একটা রেশিও বের হবে, একটা মান বের হবে, যেটা 1.70। এটা হচ্ছে কানেক্টিং রডের রেশিও, রড রেশিও, স্ট্রোক টু রড রেশিও যেটা হয় আর কি। হ্যাঁ, তো এই যে 58 এ যে পরিমাণ পিস্টনে সাইড লোড ছিল, সাইড থ্রাস্টটা ছিল, হ্যাঁ, এবং এই সাইড থ্রাস্টটা যদি আপনি এখন 63 পিস্টনে
যদি সেম রাখতে পারেন, সেম জিনিসটা যদি আপনি ওইখানে যে পরিমাণ ভ্যালু বা রেশিওটা মেনটেন করা হয়েছে, ওই রেশিওটা যদি আপনি 63 পিস্টনে রাখতে পারেন, তাহলে আপনার বাইক থেকে আপনি যখন বিগ বোর করবেন একটা প্রপার পারফরমেন্স পাবেন, সেফ থাকবে, সেফ জোনে থাকবে, যদি আপনি সঠিকভাবে ওটা আপনি করতে পারেন। এখন সেটা সঠিকভাবে আদৌ করা সম্ভব কিনা সেই জিনিসগুলোই আমি বলতেছি। তো প্রথম কথা হচ্ছে, আপনি যখন এই পিস্টনটা বড় করবেন, তখন সর্বপ্রথম যে প্রবলেমটা হবে, এটার ওয়েটের কারণে ক্র্যাঙ্কশ্যাফটের ব্যালেন্স নষ্ট হয়ে যাবে। ব্যালেন্স আপনি আর পাবেন না, ওটার ভালো ব্যালেন্স আর হবে না, আপনি বুঝতে পারবেন না, ইঞ্জিন স্টার্ট হবে, সবই চলবে, বাইকই চলবে, 100, 150, 150, 130, 20 চালাচ্ছেন, আপনি বুঝতে পারবেন, কিন্তু আপনার কাছে একটা ফিল হবে সেটা। তাহলে এটা এর থেকে সমাধান, এখন যদি আপনি ওই স্টকের সমমান এই 63-তে আনতে চান, এখানে একটা ছোট কাজ করতে হবে, যে এই যে কানেক্টিং রডের রেশিও যেটা আমি বললাম, এই রেশিওটাকে আপনাকে বাড়াতে হবে। তাহলে 58 পিস্টনের জন্য যদি কানেক্টিং রডের রেশিও 1.7 হয়ে থাকে স্টকে, তাহলে 63 এর জন্য একটা সিম্পল ক্যালকুলেশন যদি ঐকিক নিয়মেও করেন, তাহলে দেখবেন যে আপনি 1.84 চলে আসে। হ্যাঁ, যদি রাফ ক্যালকুলেশন করেন আপনি মেকানিক্যাল ওয়েতে, ওইভাবে যদি ক্যালকুলেশন, তাহলে 1.85 সামথিং এরকম আসবে, বা 1.86 এর মতো এরকম আসবে আর কি। হ্যাঁ, যদি আপনার ব্যালেন্স ফ্যাক্টর সব কিছু মানে ইয়ে করে নেন, হিসাব করে নেন, তাহলে আমি ধরে নিলাম, জাস্ট ঐকিক নিয়মের হিসাবে ধরে নিলাম যে আমার ওইটার জন্য হচ্ছে 1.84। তাহলে এখন কানেক্টিং রডের রেশিওটা আপনি কিভাবে বাড়াবেন? এইটা দুইভাবে বাড়ানো যায়। এখন যদি কানেক্টিং রডের লেংথ আপনি যদি বাড়ায় দেন, ঠিক আছে, তাহলে এর যে অ্যাঙ্গুলারিটি থাকে, পিস্টনের থেকে যে অ্যাঙ্গুলারিটি থাকে, সেটা আপনার কমে যাবে। কমে গেলে হলে কি কানেক্টিং রডের রেশিওটা বাড়বে। তা কানেক্টিং রডের লেংথ কতটুকু বাড়াইতে হবে আপনার? আপনি যদি ওই রেশিওতে নিতে চান, স্টকের পারফরমেন্স 63 এ যদি ওই রেশিওতে নিতে চান, তাহলে কতটুকু কানেক্টিং রড বাড়াইতে হবে আপনাকে বাড়াইতে হবে 8 মিলিমিটার। মানে টোটাল তখন কানেক্টিং রড যদি আপনি 108 মিলিমিটার করতে পারেন, তাহলে আপনি যদি পিস্টন 63 লাগাইছেন, তাহলে আপনি ওই সাইড লোডটা তখন আপনার পিস্টনে কমে যাবে, সেটা তখন চলে আসবে কার মতো? স্টকের মতো চলে আসবে। এর সাথে আরো কিছু ফ্যাক্টর আছে, সেটা আমি লাস্টে বলবো, ক্র্যাঙ্ক ব্যালেন্সের। হ্যাঁ, ওইটা সবার লাস্টে। তার আগে আমি দুইটা ওয়ে আছে, দুইটা ওয়েতে আগে আপনাকে এক্সপ্লেন করি। এখন দেখেন, আপনি ধরেন আমাদের যে আলট্রা প্রোম্যাক্স যারা আছে, সার্টিফাইড বিগ বোর ইঞ্জিনিয়ার, তাদের কথা অনুযায়ী, ভাই এই কানেক্টিং রড লাগান, এটা তো একটু বড় আছে। ধরেন আপনি পাইলেনই 108 মিলিমিটার, পাবেন না, এগুলো ওইভাবে করে না। একটা ইঞ্জিনের ডিজাইন স্পেসিফিকভাবে ওইভাবে ডিজাইন করা হয়, এবং যার জন্য যতটুকু লাগে অতটুকুই বানায়। ধরেন আপনি বংশালে পাইলেন কানেক্টিং রড, এবার আইনে আপনারা সেটমেট সব কিছু করে দিল। এখন সেট করে যখন সিলিন্ডার বসাইছেন, পিস্টন যখন টিডিসিতে উঠাইছেন, এখন তো 8 মিলিমিটার বড় করছেন পিস্টন কানেক্টিং রড, তাহলে এখন পিস্টনের মাথা দেখা গেল সিলিন্ডারটা পুত করে বেরিয়ে গেছে। তা বেরিয়ে গেলে এখন সেটার সমাধান কি? সেটারও সমাধান আপনারা দিয়ে দিবে, বা আমিও বলে দিচ্ছি। কি করলেন, যেহেতু আপনি 8 মিলিমিটার বাড়াইছেন কানেক্টিং রড, তাহলে একটা কাজ করেন, 8 মিলিমিটার একটা স্পেসার সিলিন্ডারের তলায় ঢুকাই দেন, ওয়াশার মানে গ্যাসকিটের মতো একটা অ্যালুমিনিয়ামের একটা স্পেসার লাগাই দেন, বাস। এবার 8 মিলিমিটার গ্যাপ আপনার ফিল আপ হয়ে গেল। এবার আপনি হেড লাগাইয়া যখন 4টা স্টার্ট বোর্ড লাগাইতে যাবেন, তখন তো হেড সিলিন্ডার সবগুলোই 8 মিলিমিটার উপরে উঠে গেছে, যেহেতু কানেক্টিং রড বড়। এখন আবার ওই স্টার্ট কিন্তু ফুল থ্রেড পাবে না। আর সেটারও সমাধান আছে, যেমন আলট্রা প্রোম্যাক্স সার্টিফাইড বিগ বোর ইঞ্জিনিয়ার আছে, সেরকম আলট্রা প্রোম্যাক্স আমাদের লেদের মেশিন ম্যানও আছে, যারা আপনাকে জাপানির থেকেও ভালো কোয়ালিটি, মঙ্গল গ্রহের কোয়ালিটি দিয়েও স্টার্ট বোল্ট বানায়, বলো ভাই এটাতে লাগাই দিচ্ছি, ল্যান হয়ে গেল। এখন বোল্টের সমাধানও করলেন। এখন আসবে টাইমিং চেন। ভাই টাইমিং চেন তো স্টকেরটা ছোট, 8 মিলিমিটার, এত বড় টাইমিং চেন তো নাই। টাইমিং চেন কি করা লাগবে ভাই? এখন জোড়া দিতে হবে। হ্যাঁ, দুইটা কিনেন, জোড়া দিবেন, কত সুন্দর কাজ। একটা টাইমিং চেনকে খুলে আবার আরেকটা জোড়া দিবেন, খুব স্ট্রেংথ হবে, খুব ভালো জিনিস হবে। আচ্ছা, তাহলে টাইমিং চেনের কাজ হলো। এরপরে দেখা যাবে কি জানেন, সাইলেন্সারের যে জায়গাটা আছে না, সেটাও তো 8 মিলিমিটার উপরে উঠছে। আপনার সাইলেন্সারও এবার একটু ব্যাখ্যা করে 8 মিলিমিটার লাগাইবেন কষ্ট করে, এটার জন্য টাকা খরচ হবে, বলতে হবে তো ওইটা, কারণ ওই পর্যায়ে তো সে যাবে না। আপনি যদি আপনার ওই প্রপার ওয়েতে করতে চান, তাহলে তো সে আর বলবে না। ওটা ইনটেক পোর্টও চেঞ্জ হয়ে যাবে 8 মিলিমিটার উপরে। তারপরে ইঞ্জিনের যে ব্র্যাকেটগুলো থাকে, যেগুলো আপনার চেসিসের সাথে মাউন্টিং করা থাকে, সেগুলো আপনার ডিসপ্লেস হয়ে যাবে। ধুর, এত কিছু করে কি এটা করা যায় কিনা? এখন তাহলে আরেকটা উপায় কি,
এটা ধরেন আপনি করলেন না, না এটা ঝামেলা বেশি করবো না। আরেকটা উপায় হচ্ছে, যদি আপনি স্ট্রোক লেংথ এটাকে যদি কমান তাহলে কিন্তু রড রেশিও বেড়ে যাবে। স্ট্রোক লেংথ এটা আপনাকে কিভাবে কমাতে হবে? ক্র্যাঙ্কশ্যাফটের জার্নালের সেন্টার থেকে ক্র্যাঙ্ক পিনের সেন্টার যে ডিস্টেন্সটা থাকে, সেই ডিস্টেন্সটাকে যদি আপনি কমাতে পারেন তাহলে আপনার রড রেশিও বাড়বে। তাহলে রড রেশিও আমাদের ধরনের 63 mm এর জন্য আমাদের রড রেশিও লাগবে কত? 1.84। হ্যাঁ, 1.84। তাহলে চিন্তা করলেন যে কানেক্টিং রড বড় লাগায় এত প্যারা, তার থেকে বরং আমি স্ট্রোকটা ছোট করি। হ্যাঁ, স্ট্রোক ছোট করা, যখন ক্র্যাঙ্ক পিন আপনি ওইটাকে যখন আপনি সরাই নিতে যাবেন ওই ডিস্টেন্সটা, এটা এতটাই প্রিসিশন ওয়ার্ক, এতটাই প্রিসিশন কাজ, যদি আপনার মনে হয় যে 0.1% আপনি রং করছেন, তার মানে ওই মেশিনটা আনব্যালেন্সই থাকবে এবং ওইটা দেখা যাবে যে আরো 50% চান্স বেড়ে যাবে ওই ইঞ্জিন শেষ হয়ে যাওয়ার, বরং মানে ওটা বাদ হয়ে যাওয়ার। ঠিক আছে, এখন কানেক্টিং রডের লেংথ, স্ট্রোক লেংথ আপনাকে কতটুকু কমাতে হবে? ধরেন আপনি এখন ওই কানেক্টিং রডটা আপনি 100 মিলিমিটারই রাখবেন, কিন্তু আপনি স্ট্রোক লেংথটা কমাই দিবেন। সেটাকে যদি আপনি 54-এ নিয়ে আসেন, মানে 58.7 থেকে 54-এ যদি নিয়ে আসেন, তাহলে ওই 100-কে আপনি 54.8 দ্বারা ভাগ দেন, কাছাকাছি একটা মান পাবেন, 1.83 অথবা 1.82 বা 1.84 সামথিং। মানে এইটার টলারেন্স অনুযায়ী এটা আপনাকে একটু মানা যায় যে এইটুকু রেশিও আমার কম বেশি, কিন্তু একদম কাছাকাছি আছে। এটা হলো। তাহলে এখন যদি আপনি স্ট্রোক লেংথ ছোট করেন, তারপরও কি প্রবলেম হবে বলেন তো? ওই যে কানেক্টিং রড যে বড় করছিলেন, যে প্রবলেমটা হবে ঠিক তার উল্টাটা হবে। এখন আপনি পিস্টন যখন টিডিসিতে উঠাবেন, যখন এখানে আপনি এটা কমাই দিলেন, তখন কি হবে? পিস্টন আর টপে উঠবে না, এবার গ্যাপ থেকে যাবে। তার জন্য কি করা লাগবে? সিলিন্ডার হয়তো ট্রিমিং করা লাগবে, আপনার এটা ছোট করা লাগবে। ওই সেম জিনিস স্টার্ট বোল্ট, তখন বলে দিবে যে ভাই ওয়াশারটা লাগাই দেন, ওই পোর্টগুলো চেঞ্জ হবে, এরকম ঝামেলা হবে। ধুর, এটা যখন এত কিছু হলো, তাহলে এর সমাধানটা কি? যে ভাই আমি যদি স্টক সিলিন্ডারটাই রাখি, এইটাই সব কিছু থাকবে, ইঞ্জিনের ডাইমেনশনও চেঞ্জ হবে না, কোনো কিছু হবে না, কিন্তু আমি বিগ বোর করবো। হ্যাঁ, সেটাও করা যাবে। সেটা যদি করতে চান, তাহলে সেটাকে এমনভাবে আপনাকে একটা রেশিও সেট করতে হবে, এই 1.84 এর ভিতরেই এমনভাবে একটা কানেক্টিং রডের লেংথ এবং স্ট্রোকটা আপনাকে কমাইতে হবে, যেটাতে আপনার ওই সিলিন্ডারই কাভার করে ওই অতটুকু স্ট্রোক হবে এবং কোনো কিছু করতে হবে না। সেটার জন্য একটা রাফ আপনি একটা নিজেও একটা হিসাব করে নিতে পারেন। যদি কানেক্টিং রডের লেংথ আপনার 103 মিলিমিটার হয় এবং স্ট্রোকটা যদি আপনি অ্যারাউন্ড 55, সম্ভবত 55 বা 56 এরকম যদি নেন, দেখবেন যে ওইটার সাথে ম্যাচিং করলে, ভাগ করলে আপনি যে রড রেশিওটা পাবেন সেটা 1.85 বা 1.84 কাছাকাছি আসবে। এবং সিলিন্ডারটাও দেখা যাবে যে ওদিকে 3 মিলিমিটার আপনার কানেক্টিংটা একটু বাড়ছে, 100 থেকে 103 মিলিমিটার বাড়ছে, আর ওদিক থেকে আপনার স্ট্রোকটা ধরেন 2.7 mm কমছে, কমে ওটা আপনার 56-এ চলে আসছে। আর এখানে 3 মিলিমিটার 0.3 mm ডিফারেন্স আছে, সেটাকে আপনি একটু ধরেন ট্রিমিং করে দিতে পারেন হালকা, 1 মিলিমিটারের মানে 0.3 mm, ধরেন যে 1 মিলিমিটারের কত বলবো, মানে 100 ভাগের 30 ভাগ আপনার একটু বেশি আছে, সেটা আপনি সাইজ করে নিতে পারেন, কোনো কিছু প্রবলেম হবে না, সেটাকে আপনি অ্যাকসেপ্ট করতে পারেন। এখন এই যে স্ট্রোক লেংথ এবং কানেক্টিং রড যে স্পেসিফিক মাপগুলো আমি বললাম, আপনি কি মার্কেটে সেটা পাবেন? পাবেন না। তাহলে স্ট্রোক লেংথ আপনি যদি আমাদের এই ছাপরি যারা, যে ভক্তচোদ, যে আল্ট্রা প্রোম্যাক্স সার্টিফাইড যে বিগ বোর ইঞ্জিনিয়াররা আছে, এদের কাছে যখন বিগ বোর করতে যায় বলবেন যে ভাই তাহলে এই স্ট্রোক রেশিও এগুলো আমার একটু মিলায়া করে দেন, সে বলার পরে আপনাকে বোঝাবে যে আসলে ইয়ামাহা ভুল, তারাই রাইট। যাক, বোঝানোর পরে কিছুক্ষণ পরে আপনি তাদের বিচিতে হাত দিয়ে দেখবেন বিচি নেই, হাত দিয়ে দেখবেন যে বিচি নাই। কি ব্যাপার ভাই, বিচি কোথায়? তখন বলবো যে ভাই সার্টিফিকেটের ভারে বিচি খুলে পড়ে গেছে, বুঝছেন? তখন তারা এটাই বলবো, আপনি গ্যারান্টি দিলাম, আপনি দেখেন, আপনি এই কথা যায় যখন বলবেন যে স্ট্রোক লেংথ এগুলো আমার পারফেক্ট করে দেন, তাহলে বিগ বোরের এটা হাত দিয়ে দেখবেন বিচি গেছে, সমান হয়ে গেছে বিচি, সার্টিফিকেটের ভারে ওই বিচি পড়ে গেছে। এখন এই ধরেন আপনি তারপরও সব কিছু করলেন,
আপনি কানেক্টিং রডও অর্ডার দিয়ে বানাই নিলেন, ক্র্যাঙ্ক শ্যাফটও সিএনসি করে বানাই নিলেন, সব কিছু করলেন, তারপরেও একটা ফ্যাক্টর থাকবে, সেটা হচ্ছে ক্র্যাঙ্ক শ্যাফটের যে ব্যালেন্সিংটা। আপনার এই পিস্টন ওয়েট বা এই কানেক্টিং রডের লেংথ বা স্ট্রোক লেংথ এগুলো সব যখন পরিবর্তন হবে, আপনি যখন ক্র্যাঙ্ক শ্যাফটের ব্যালেন্স করতে যাবেন, তখন হয় আপনি দেখবেন যে কাউন্টার ওয়েট বেশি হয়ে গেছে অথবা কম হয়ে গেছে, দুইটার একটা হবেই, এটা হবেই, কনফার্ম হবে। যাক, এটাও আপনার করা যায়, যদি ওয়েট লাগে সেখানে কাউন্টার ব্যালেন্সে আপনি কিছু ওয়েট অ্যাড করতে পারবেন, এটা খুব আহামরি না, এটা যে কেউ নর্মাল ইঞ্জিনিয়াররাও করতে পারবে। তবে আলট্রা সার্টিফাইড আলট্রা প্রোম্যাক্স যে সার্টিফাইডগুলো আছে, যে ভকচতগুলো আছে, এই ভকচতগুলো আপনাদের এগুলো বলতে পারবে না, বা এগুলো বলতে গেলে দেখবেন যে বিচি নাই, বিচি উড়ে গেছে, এদের শেষ। তো এখন আপনি দেখেন যে আসলে যদি আপনি বিগ বোর সঠিক উপায়ে করেন, আপনার কতগুলো জিনিস লাগতেছে এবং কতগুলো টাকা খরচ হবে, এবং এতগুলো টাকা এতগুলো কাজ আপনি যদি পারফেকশন ভাবে করতে পারেন, তাহলে আপনি ওই ব্যাগটা থেকে বিগ বোরের সম্পূর্ণ মজাটা পাবেন। এবং এই কথাগুলো আমাদের যে আলট্রা প্রোম্যাক্স যে বিগ বোর ইঞ্জিনিয়ার যারা আছে, যারা বাংলাদেশের সর্বপ্রথম বিগ বোর নিয়ে আসছে আর কি, দাবি করে আর কি, মানে এদের উপরে আর কেউ নাই। এই ছাপড়িগুলা যখন আপনি যখন এই ছাপড়িগুলাকে এগুলা বলবেন, তখন দেখবেন যে ছাপড়িগুলো আপনাকে অনেক যুক্তি দিয়ে বোঝাতে যাবে। কিন্তু আপনি নিজে একটু চিন্তা করে দেখেন, আমি যে কথাগুলো বললাম, এটা আমার কথা আপনার বিশ্বাস করতে হবে না। হ্যাঁ, আপনি সিম্পলি একটু গুগলে সার্চ দেন, বা চ্যাট জিপিটিকেও আপনি জিজ্ঞেস করতে পারেন, বা একটু আপনি ঘাটাঘাটি করে দেখতে পারেন যে সামান্য একটু ফোর্স যে একটা জিনিসের সাথে কত কিছু রিলেটেড। আপনি একটা পরিবর্তন করতেছেন, সেটাকে কাভার করার জন্য আরও কয়টা জিনিস আপনাকে পরিবর্তন করতে হবে। যদি বিগ বোর করলেই 180 সিসির পারফরমেন্সই যদি আপনি পাইতেন, তাহলে আর কোম্পানি এত কষ্ট করে 180 সিসি 250 সিসির বাইক বানাইতো না। খালি পিস্টন একটা বড় লাগান, আপনার কাম হয়ে গেল। বুঝছেন? আরো কিছু খারাপ কথা আসছিল, কিন্তু বললাম না, যেহেতু ভিডিওটা সবাই দেখবে, যারাই দেখুক, আমি আর বললাম না। তাহলে এই যে বিগ বোর্ডটা করলেন, আলটিমেটলি তারপর কিছুদিন পর আপনি আবার স্টকে ফিরে আসবেন, বলবেন যে আমার স্টকই ভালো ছিল। হ্যাঁ, স্টকের রেশিওটা ওইভাবেই করে দেয়। আপনি এই জন্য যদি ধরেন একটা 250 সিসির একটা বাইক অরিজিনাল স্টক, তা এই বাইকটা চালায় আপনি যেরকম মজা পাবেন, সেখানে যদি আপনি একটা 150 সিসির বাইককে 250 সিসি করেন বিগ বোর পিস্টন বানায়, সেটা সমমান আপনি কোনোদিনও আনতে পারবেন না। এইটা তো গেল ব্যালেন্সিং হাবি জাবি যা আছে গেল। আচ্ছা, এই যে 58 স্টক পিস্টনে R15 এর কম্প্রেশন রেশিও 11.6, আপনি যখন পিস্টনটা 63 করতেছেন, তার কম্প্রেশন রেশিওটা তখন 12-র উপরে চলে যাবে, এই কম্প্রেশন রেশিওটা মাপার মতো কিভাবে কম্প্রেশন মাপতে পারবে, কিন্তু কম্প্রেশন রেশিও কতটুকু আছে আমাদের আলট্রা প্রোম্যাক্স সার্টিফাইড ইঞ্জিনিয়ারদেরকে জিজ্ঞেস করে দেখেন তো। এবং কম্বাসন যদি বেশি হয়, আপনারা যে কম্বাসন ফোর্সটা যে পিস্টনে দিচ্ছে, সেটাকে আপনি রিডিউস করতে পারবেন? সেটা পারবেন না। তো সেটার যদি ফুয়েল ইঞ্জেকশন বাইক যেহেতু R15, তো যা হোক ও অ্যাডজাস্ট করে নিতে পারবে, ওর ইসিউ তো এভাবে টিউনিং করা থাকবে, যদি আপনার ফুয়েল কম বেশি হয় বা যা হোক, ওটাকে সে করে নেবে। কিন্তু কার্বোরেটর বাইকের ক্ষেত্রে আপনার যদি কম্প্রেশন রেশিও বেশি হয়ে যায়, তখন আপনার এই ফায়ারিংয়ের যে টাইমটা, মানে এই ইগনিশন যে টাইমিংটা, সেটাই চেঞ্জ হয়ে যেতে হবে, চেঞ্জ করতে হবে আপনাকে। আর না হলে আপনি এই সাইড লোডে ডাক 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 সাউন্ড পাবেন, এক ধরনের একটা অন্যরকম একটা ফিল করবেন, আপনি স্টক বাইকের মতো চালায় মজা পাবেন না, সোজা কথা। তো যাই হোক ভাই, অনেক কথাই বললাম। এই যে মূল কথা হচ্ছে, পিস্টনের সাথে কানেক্টিং রডের যে একটা অ্যাঙ্গুলারিটির ইফেক্ট থাকে, হ্যাঁ, এই ইফেক্টটাই অনেক বড়, মানে ফ্রিকশনের ক্ষেত্রে, যেহেতু এগুলো আপনার অনেক কিছু মুভিং পার্টসগুলো চলতেছে। তো আপনি যখন বিগ বোর করবেনই, তখন এই জিনিসগুলো মাথায় রেখে যারে দিয়ে করাবেন, তারাই বলবেন যে ভাই এই কাজগুলো করে একটু বিগ বোর করে দেওয়া যায় না। তারপরে বিচি হাতায় দেখবেন বিচি নাই, এই বিচিগুলো আর তখন আর থাকবে না, নিজে চেক করে দেখেন। যাই হোক ভাই, যদি আপনাদের আর কোনো কিছুর ব্যাপারে যদি ভিডিও লাগে, আমি কখনো ভিডিও করি না, কোনো প্রফেশনাল ব্লগারও না, কোনো কন্টেন্ট ক্রিয়েটরও না। আমার কাছে ওই ভিডিওগুলো দেখে মাঝে মধ্যে মেজাজ খারাপ হইতো, তাই একটা ভিডিও করলাম। আমি আমার পেশাগত কারণে অনেক দূরে আছি,
এই জন্য জাস্ট আমার কোনো কিছুই নাই সেট আপ, আমার জাস্ট মোবাইলের ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিওটা করা। ধন্যবাদ সবাইকে। আর আমার এই কথাগুলো যদি কারোর সাথে মিলে যায়, হ্যাঁ, যদি মনে করে যে কারোর সাথে মিলে, তার জন্য আসলে আমি দায়ী না, বুঝছেন? আমি 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 দায়ী না, সত্য যেটা সেটাই আমি বললাম। এরপর আপনি বিগ বোর করবেন কি করবেন না সেটা আপনার ব্যাপার, বা করলেও লাভ হচ্ছে কি হচ্ছে না সেটা আপনি নিজেও বুঝতে পারবেন। হয়তো মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য ওকে, এবং কিছু শর্ট ব্রাস্টিং রাইডের জন্য ওকে, ঠিক আছে, আপনি একটু করতে পারেন, কিন্তু আলটিমেটলি লং টাইমে আপনি যখন চালাবেন বাইকটা, এর ভিতরে কিন্তু এই ধরনের স্টেজগুলো পড়বে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।